আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের স্পেশালের শিরোনাম পিলখানা হত্যাযজ্ঞে ভারতের সম্পৃক্ততা যে কারণে। চলুন দর্শক জেনে নেওয়া যাক আজকের আমার দেশ স্পেশালের বিস্তারিত। পিলখানায় বিডিআর হেডকোয়ার্টারে সেনা অফিসারদের হত্যাকাণ্ড ভারতীয় গোয়েন্দা সংস্থার সুপরিকল্পিত ছিল। আওয়ামী লীগ সভানেত্রী ও তখনকার নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ পরিবার ও তাদের ঘনিষ্ঠ কিছু আওয়ামী নেতা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। স্বাধীন কমিশনের তদন্তে এটি বেরিয়ে এসেছে। বিডিআরের সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমান এই কমিশনের নেতৃত্ব দেন। ভারতের এই ষড়যন্ত্রের পিছনে কাজ করেছিল সিলেটের পদুয়া ও কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বড়াইবাড়ি গ্রামের সীমান্ত সংঘর্ষে বাংলাদেশের কাছে ভারতের শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নেয়া এবং ভবিষ্যতে বিডিআর এবং বাংলাদেশ সেনাবাহিনী যাতে ভারতের বিরুদ্ধে কোনো কিছু করার সাহস না পায় সেটা নিশ্চিত করা। 2004 সালের 19 এপ্রিল বড়াইবাড়ি সীমান্ত যুদ্ধে ভারতের পরাজয়ের সময় বিডিআর ডিজি ছিলেন মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। সেই যুদ্ধ ভারতের বিএসএফ এর পরাজয় নিয়ে তার এক সাক্ষাৎকারের চুম্বক অংশ এখানে তুলে ধরা হলো। ওরা ডেড বডিগুলো ট্রাকে করে নিয়ে গেছে উপরে, প্রায় 400-র মতো ইন্ডিয়ান সোলজারদের। ওরা এক ব্যাটালিয়ন ছিল, প্রায় 800-র মতো, 800 থেকে 1000-এর মতো। আর্মি ছিল, বিএসএফ অল্প ছিল। ওদের ব্ল্যাক ক্যাটও মারা গেছে ওইখানে। ব্ল্যাক ক্যাট, হ্যাঁ। আর ওটা কমান্ডার বাই ফুল কর্নেল পদুয়ার। 15-16 রাত নির্দিষ্ট করা হলো যে ওই দিনে আমরা 200-র মতো ফোর্স মুভ করে দেব দিয়ে একটা ক্যাম্প বাংলাদেশের দিকে আর 2টা ক্যাম্প হলো ইন্ডিয়ার দিকে করে ক্যাম্পটাকে আমরা সারাউন্ড করব। তো ওইটা তো আমি একটা টেম্পোরারি ক্যাম্প। তারপর তো মুভ করে দিয়েছে। মুভ করে দেওয়ার পরে ওরা 6টা ফায়ার করেছে বিএসএফ। 6টা ফায়ার করার পরে সারাউন্ড করার পরে তাদেরকে বলা হয়েছে সারেন্ডার। ও সারেন্ডার করে গেছে প্রায় 70 জনের মতো। আপনার মেঘালয়ের যে তাও কি ওখানে গিয়ে নেগোসিয়েশন হচ্ছে যে ট্রুপসগুলো কী করে উইথড্র করবে। আমরা তো দখল করে নিয়েছি ওইটা। ট্রুপস উইথড্রলের জন্য নেগোসিয়েশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ডকুমেন্ট দেখা হচ্ছে। তো 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখে হঠাৎ সকালবেলা আমি খবর পাচ্ছি 4টার দিকে যে ওখানে আক্রমণ হয়ে গেছে বড়বাড়ি ক্যাম্পে। সেটা হচ্ছে কুড়িগ্রামের প্রায় 200 কিলোমিটার মতো নর্থ ওয়েস্টে। ওটা দখল করতে পারে, ওখানে ক্যাম্পটা নিয়ে নিতে পারে, তাহলে এখানে তারা করে বার্গেনিং চিপস এসে বলুন তোমরা সরে যাও, তাহলে আমরাও সরে যাবো। তারপর তো ওখানে যাই হোক ওই ওদেরকে একটা ছেলে, মিনহাজ নামে একটা ছেলে, সে পানি দিতে যাচ্ছিল 4টার সময় ভোরে আপনার ধান খেতে, মানে স্থানীয় লোক। ও দেখছে যে ছায়ার মতো সব আসতেছে, তখন তারপর দেখছে যে বিএসএফ ওকে ধরে বলছে ক্যাম্প কেদারে দেখাও। তো ও উল্টো দিকে দেখিয়ে দিয়ে চলে এসে ক্যাম্পে খবর দিয়েছে যে এরকম আসছে। তো ওই খবর আমার কাছে আসলো আর কি। তখন আমি ক্যাম্পে, তো আমাদের যোগাযোগ একবার হেডকোয়ার্টার থেকে ক্যাম্প পর্যন্ত আছে, তো পাশেই 3 বা 4 কিলোমিটার দূরে আমাদের আরেকটা ক্যাম্প আছে, ওখানে ওইটা কোম্পানি হেডকোয়ার্টার, ওখানে জেসিও থাকে একজন জুনিয়র অফিসার কমান্ডার। তো ওকে আমি বললাম যে আপনি যে কোনো প্রকারে হোক ওই ক্যাম্পে গিয়ে পৌঁছান, কারণ ওখানে 10 জন সোলজার আছে মাত্র, আর আপনার ফায়ার করবেন না। ও যাই হোক কোনো রকম করে এসে ওখানে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে এরা আলটিমেটলি ক্যাম্প খুঁজে পেয়েছে সকালের দিকে। ক্যাম্প খুঁজে পেয়ে তো গোলাগুলি শুরু। তো ওদের ধারণা ছিল যে আমাদের লোক ফায়ার ব্যাক করেনি, ওদের ধারণা ছিল যে এই 10 জন পালায় চলে গেছে। তো পালায় চলে গেছে, কিন্তু এরা যে ওখানে আছে এটা কিন্তু চিন্তা করেনি। আর কিছু স্থানীয় লোকজনও আবার যারা ট্রেন ছিল, আর এখন তো প্রত্যেকটা গ্রামে প্রায় 5-7 জন করে রিটায়ার্ড আর্মি সোলজার আছে, মুক্তিযোদ্ধা আছে, এরা সব গিয়ে ওখানে ক্যাম্পে কিন্তু জড়ো হয়ে গেছে। যাওয়ার পরে আমাদের এলএমজি ম্যান একজন ছিল, লাইট মেশিন গান ফায়ার করে, ও শহীদ হয়ে গেছে। তখন আরেকজন ওর গানটা নিয়েছে। তখন ফায়ারিং স্টার্ট হয়ে যাওয়ার পরে ওদের কিছু লোক ওই সময় বিএসএফ মারা গেছে। আর এই দিকে আমি হেডকোয়ার্টার থেকে এক ব্যাটালিয়ন মুভ করে দিলাম, তারপরে আপনার ময়মনসিং থেকে মুভ করলাম, তারপরে নেত্রকোনার থেকে মুভ করে দিলাম, ওখানে কারণ সাহায্য ছিল। তারপর তো যাই হোক এরা 10টা, 10:30টার দিকে পৌঁছে গেছে ওখানে। এত তাড়াতাড়ি পৌঁছাবে এটা আমি আশা করিনি। তো ওরা দিনের বেলা পেয়ে গেছে আগে ওই ইন্ডিয়ান সোলজারদের। ওরা এক ব্যাটালিয়ন ছিল, প্রায় 800-র মতো, 800 থেকে 1000-এর মতো। এরা কি সবাই বিএসএফ নাকি আর্মি ছিল? বিএসএফ অল্প ছিল। ওদের ব্ল্যাক ক্যাটও মারা গেছে ওইখানে। ব্ল্যাক ক্যাট, হ্যাঁ। আর ওটা কমান্ডার বাই ফুল কর্নেল পুরো বুচার হয়ে গেছে, 400 গট কিল। 400, হ্যাঁ, ওদের ওই সহ আপনার কমান্ডার সহ।
সেনাবাহিনীর অফিসাররাই বিডিআর-এ ডেপুটেশনে কমান্ডিং পজিশনে থেকে পদুয়া ও বড়াইবাড়িতে বিএসএফকে পরাজিত করেন। পদুয়ায় দীর্ঘদিন থেকে ভারতের দখলে থাকা বাংলাদেশের সীমান্ত ফাঁড়ি বিডিআর পুনঃদখল করেছিল। এর জের ধরে রৌমারীর বড়াইবাড়িতে বিএসএফ চুপিসারে একটি বিডিআর ক্যাম্প দখল করতে এলে বিডিআর-এর হাতে 18 জন বিএসএফ সদস্য নিহত হয়। সরকারিভাবে 18 জন বিএসএফ সদস্য নিহতের কথা বলা হলেও এই সংখ্যা আরও বেশি বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। 18 জনের লাশ বাংলাদেশের ভূখণ্ডের অনেক ভেতরে পড়ে থাকায় বিএসএফ সেগুলি নিয়ে যেতে পারেনি, কিন্তু সীমান্ত থেকে ট্রাক ভর্তি করে বিএসএফ সদস্যদের আরও অনেক লাশ তারা নিয়ে যায়, কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটা কখনোই জানানো হয়নি। যেহেতু অন্যায়ভাবে বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে এসে তারা প্রতি হামলার শিকার হয়েছে, এ কারণে তারা ওই সীমান্ত যুদ্ধে হত্যাকাণ্ডের কোনো বিচার দাবি করতে পারেনি। বাংলাদেশের সাধারণ জনগণের কাছে গোয়েন্দা তথ্য পেয়ে বিডিআর পাল্টা আক্রমণ চালিয়ে বাংলাদেশের ভেতরে ক্যাম্প দখলে আসা বিএসএফ সদস্যদের হত্যা করে। এখানে সীমান্তে বড় ধরনের সংঘর্ষ হয়। উভয় পক্ষ দিনব্যাপী টানা গোলাগুলি চালায়। সেই সময় রৌমারী সহ আশেপাশের বিভিন্ন সেক্টরে বিডিআর-এ কর্মরত লেফটেন্যান্ট কর্নেল, মেজর ও ক্যাপ্টেন পদবীর কর্মকর্তাদের চিহ্নিত করে পরবর্তীতে টার্গেট করে তাদের বিডিআর-এ ডেপুটেশনে আনা হয়। এছাড়া ভারতের ইন্ধনে আওয়ামী লীগের সহযোগিতায় দেশব্যাপী 63 জেলায় যে জঙ্গি হামলা হয়েছিল, সেই সব জঙ্গিদের গ্রেপ্তারে নেতৃত্বদানকারী ও র্যাবে কর্মরত সেনা অফিসারদেরও টার্গেট করে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল র্যাবে তখন গোয়েন্দা বিভাগে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল গুলজার। তিনি জঙ্গি নেতা আলোচিত শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শায়খ আব্দুর রহমান ছিলেন আওয়ামী লীগের নেতা মির্জা আজমের আপন বোন জামাই। লেফটেন্যান্ট কর্নেল গুলজার সহ র্যাবের সে সময়কার অনেক গুরুত্বপূর্ণ অফিসারকে বিডিআর-এ পোস্টিং দিয়ে হত্যা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে দেশপ্রেমিক অফিসারদের কিছু সংখ্যককে বিডিআর-এ নিয়ে হত্যা করা হয়। পরে যারা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান, পর্যায়ক্রমে বেছে বেছে তাদের সেনাবাহিনী থেকে বের করে দেয়া হয়। বিডিআর হত্যার সমন্বয়কারী ব্যারিস্টার তাপসের উপর হামলার চেষ্টার ঘটনা সাজিয়ে 5 জন তরুণ সেনা অফিসারকে কোর্ট মার্শালের মুখোমুখি করে চাকরিচ্যুত করা ও সাজা দেয়া হয়। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী ও বিডিআর উভয় বাহিনীকে ধ্বংসের নীল নকশা করে ভারত। আওয়ামী লীগকেও তার সাথে নেয়, কারণ শেখ হাসিনা মনে করতেন সে সময় যে সেনাবাহিনী ছিল সেটি আওয়ামী লীগ বিরোধী ও ভারত বিরোধী এবং জাতীয়তাবাদী ও ইসলামিক ধারায় বিশ্বাসী। হাসিনা পুত্র জয় সেনাবাহিনীতে জঙ্গি আছে বলে আর্টিকেল লিখে আলোচিতও হয়েছিলেন। শেখ হাসিনা তখনই পরিকল্পনা করেন যে দীর্ঘদিন অন্যায়ভাবে দেশ শাসনের ক্ষেত্রে ওই সেনা কমান্ড অন্তরায় হতে পারে, ভারতের আধিপত্য বিস্তারে বাধা হয়ে দাঁড়াতে পারত তখনকার সেনাবাহিনীর এই মধ্যম সারির কর্মকর্তারা। শেখ হাসিনার স্বার্থ ও ভারতের স্বার্থ মিলে যাওয়ায় পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র আঁটে ভারত ও হাসিনা। পিলখানার হত্যাকাণ্ড নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ডে ভারত ও হাসিনা এবং শেখ পরিবার ও ভারত ঘেঁষা আওয়ামী লীগ নেতাদের জড়িত থাকার তথ্য উদ্ঘাটন করেছে। বেশ কিছু প্রমাণও পেয়েছে। ভারত ও আওয়ামী লীগ ওই হত্যাকাণ্ডে জড়িত ছিল এটা সন্দেহাতীতভাবে সাক্ষ্য প্রমাণ সহ হাজির করেছে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে বড়াইবাড়ি সীমান্ত সংঘর্ষ ও তার আগে পদুয়া সংঘর্ষ নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে সিলেট সেক্টরের অধীনস্থ তৎকালীন 40 রাইফেল ব্যাটালিয়নের দায়িত্বাধীন সোনারহাট বিওপির বিপরীতে লাকাট এলাকায় পদুয়া বিওপির সাথে সংযোগ স্থাপনের নিমিত্তে বিএসএফ 1975 সালে সীমান্ত চুক্তি লঙ্ঘন করে আন্তর্জাতিক সীমান্ত রেখা থেকে 30 গজের মধ্যে 2001 সালের জুলাই মাসে সীমান্ত সড়ক নির্মাণের চেষ্টা করে। বিডিআর-এর সতর্ক অবস্থানের পরিপ্রেক্ষিতে দিনের আলোতে রাস্তা নির্মাণে ব্যর্থ হয়ে 22 এপ্রিল 2001 তারিখে রাতের আঁধারে বিএসএফ রাস্তা নির্মাণের কাজ শেষ করে। এ ব্যাপারে বিডিআর-এর পক্ষ থেকে জোরালো প্রতিবাদ সহ রাস্তাটি ভেঙে ফেলার দাবি জানানো হয়।
বিএসএফ কর্তৃপক্ষ ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এ ব্যাপারে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পরও ভারতীয় কর্তৃপক্ষ অনমনীয় মনোভাব পোষণ করে। আলোচনার মাধ্যমে কোনো সুরাহা না হওয়ায় ভারতীয় কর্তৃপক্ষকে চাপের মুখে রেখে ওই রাস্তা ভাঙার ব্যাপারে বাধ্য করার অভিপ্রায় বিডিআর 14 এপ্রিল 2001 তারিখে রাতে পদুয়া এলাকার 3টি স্থানে অবস্থান নেয়। ওই অবস্থান গ্রহণকালে বিডিআর কোনো ফায়ার না করলেও বিএসএফ উস্কানিমূলকভাবে 2 রাউন্ড ফায়ার করে। তারপর বিডিআর নিজস্ব অবস্থান সুদৃঢ় করে কোনো রক্তপাত, বুলেট ফায়ার ছাড়াই পদুয়া ক্যাম্পটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে পদুয়া এলাকায় 19 এপ্রিল 2001 তারিখে সকাল 6টায় বিএসএফ অতর্কিতভাবে সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত 3টি এপিসি সহ বিডিআরের অবস্থান হতে মাত্র 10 গজ দূরে অবস্থান নেয়। পরবর্তীতে 19 এপ্রিল 2001 তারিখে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুসারে সেক্টর কমান্ডার বিডিআর সিলেট ও ডিআইজি বিএসএফ শিলংয়ের মধ্যে তামাবিল আইসিপিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেকে ওই দিন বিডিআর সৈন্য প্রত্যাহার শুরু করে এবং বিকেল 3টা 30 মিনিটে প্রত্যাহার সম্পন্ন হয়। অন্যদিকে সোনারহাট বিওপির অপর দিকে পাকা বিএসএফ রাস্তাটিও ভেঙে ফেলে। বড়াইবাড়ি সংঘর্ষ নিয়ে তদন্ত কমিশনের রিপোর্টে বলা হয়েছে 2001 সালের 18 এপ্রিলের কয়েকদিন আগে থেকে সিলেটের পদুয়া এলাকায় বিডিআর ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পদুয়া এলাকার বাংলাদেশের ভূখণ্ডে দীর্ঘদিন ধরে ভারতের বিএসএফ ছোট একটি ক্যাম্প করে অবস্থান করছিল এবং বাংলাদেশের ভূখণ্ডের ভিতর দিয়ে সেই ক্যাম্প যাওয়ার একটি রাস্তা তৈরি করছিল, যা বিডিআর বিনা রক্তপাতে দখল করে নেয়। এর প্রতিশোধ হিসেবে বিএসএফ সম্ভবত বিডিআর এর কোনো দুর্গম ক্যাম্প দখলে নেয়ার পরিকল্পনা গ্রহণ করে, যেটাকে পদুয়া পুনর্দখলের জন্য দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। 18 এপ্রিল রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে অন্তত 300 বিএসএফ সদস্য কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি গ্রামে ঢুকে পড়ে এবং বিওপির অবস্থান খুঁজতে থাকে। রাতে গ্রামের মানুষজন খেতে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিনে কাজ করছিল। তাদের মধ্যে মিনহাজ নামের একটি ছেলে অসংখ্য বিএসএফ সদস্যের বাংলাদেশে প্রবেশের বিষয়টি খেয়াল করে এবং সে ঘটনাটি সঙ্গে সঙ্গে গ্রামবাসী ও বিডিআর এর বিওপিকে জানায়। রাত প্রায় 2:30 থেকে 3টার মধ্যে বিএসএফ বড়াইবাড়ি বিওপি ঘেরাও করে ফেলে। বিওপি স্ট্যান্ড 2তে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই গোলাগুলি শুরু হয়ে যায়। দুঃখজনকভাবে গোলাগুলির মধ্যে রাত 2:30 থেকে 3টার মধ্যে এলএমজি পোস্টে দায়িত্ব পালনরত ল্যান্সনায়ক সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। বিওপির সদস্যদেরকে মনোবল না হারিয়ে বিওপিতে থেকে আক্রমণ প্রতিহত করার জন্য অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শায়রুজ্জামান নির্দেশ দেন। পরের দিন সকালে ব্যাটালিয়ন সদর থেকে অধিনায়কের নেতৃত্বে বড়াইবাড়ি এলাকায় রেইনফোর্সমেন্ট পৌঁছায় এবং বিএসএফ এর সাথে প্রচণ্ড গুলি বিনিময় হয়। বিডিআর এর আক্রমণে বিএসএফ সম্পূর্ণভাবে পর্যুদস্ত হয়ে ভারতে পালিয়ে যায়। পরবর্তীতে বড়াইবাড়ি বিওপির আশপাশ থেকে বিএসএফ এর 18টি মৃতদেহ উদ্ধার করা হয় এবং 2 জন সদস্য আহত অবস্থায় আত্মসমর্পণ করে। এছাড়া বিডিআর এর মর্টার ফায়ারে বিএসএফ এর আরও অসংখ্য সদস্য হতাহত হয় বলে জানা যায়। অপরদিকে বিডিআর কর্তৃক নয়াদিল্লির বিএসএফ সদর দপ্তর সহ বিভিন্ন পর্যায়ে তাদের এই অনাকাঙ্ক্ষিত হামলা বন্ধ করে বাংলাদেশের সীমানা ত্যাগ করার জন্য আহ্বান জানানো হয়। অবশেষে বিডিআর এর কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের পরিপ্রেক্ষিতে বিএসএফ তাদের অবস্থান ত্যাগ করতে সম্মত হয় এবং 20 এপ্রিল 2001 সকাল থেকে প্রকৃতপক্ষে যুদ্ধবিরতি কার্যকর হয়। 22 এপ্রিল 2001 তারিখে বিকেলে সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার ব্যাপারে দুপক্ষের মধ্যে সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। এই যুদ্ধে বিডিআর এর 3 জন বীর সৈনিক শাহাদাত বরণ করেন এবং 5 জন সৈনিক গুলিবিদ্ধ হয়ে আহত হন। কমিশনের তদন্ত প্রতিবেদনে পদুয়া রৌমারী সংঘর্ষ নিয়ে ভারতের প্রতিক্রিয়ায় বলা হয়, পদুয়া ও রৌমারীর যুদ্ধ বিডিআর এর ইতিহাসে শৌর্য, বীর্য ও বীরত্ব প্রদর্শনের এক অবিস্মরণীয় ঘটনা। এই খণ্ডযুদ্ধে বিএসএফ এর যে শোচনীয় ও লজ্জাজনক পরাজয় ঘটে, ভারত কখনোই তা মেনে নিতে পারেনি। প্রতিবেদনে বলা হয়, 2008 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি মেজর নাসির উদ্দিন ভারতীয় হাইকমিশনে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন। সে সময় ভারতীয় হাইকমিশনে মিনিস্টার কনসুলারের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং
সাক্ষাৎকারের এক পর্যায়ে মিনিস্টার কনসুলার জনাব নীরাজ শ্রীবাস্তব তাকে জিজ্ঞাসা করেন তিনি পদুয়া সম্পর্কে কিছু জানেন কিনা। মেজর নাসির উদ্দিন এ বিষয়ে তার অজ্ঞতা প্রকাশ করলে জনাব নীরাজ শ্রীবাস্তব বলেন পদুয়াতে বিডিআর 16-17 জন বিএসএফ সদস্যকে হত্যা করেছে। এটি ছিল একটি গুরুতর উস্কানিমূলক ঘটনা। পদুয়া উইল নট গো আনচ্যালেঞ্জড অ্যান্ড আনপানিশড। 2009 সালে গঠিত বিডিআর তদন্ত কমিটির একজন সদস্য ব্রিগেডিয়ার হাসান নাসির ইতোপূর্বে আমার দেশের সম্পাদকের সাথে দেয়া এক সাক্ষাৎকারে পিলখানা হত্যাকাণ্ডে ভারত, শেখ হাসিনা ও বিডিআরের তৎকালীন কিছু সেনা কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, না, বিডিআর এর সৈনিকরা নরমালি ভোরবেলা ফজরের পরে হয়তো প্র্যাকটিসে যায় বাইরে বা দৌড়াইতে গেল, কোনো মাঠে যেয়ে দৌড়ায় আবার ফেরত চলে আসলো। তো গাড়িতে মাঠ পর্যন্ত যাবে, আবার এসে গাড়িতে উঠে আবার ফেরত আসবে। তো ওরকম একটা ট্রাক আসছে যেটাতে ধারণা করা হচ্ছিল যে এই যারা বাইরের যারা ঢুকছে তারা ওইভাবে ঢুকছে। শামস এবং তার মানে যারা বিদ্রোহ করলো যে ব্যাটালিয়ন, সেই ব্যাটালিয়নের 4 অফিসারের কারো কিছু হলো না। আবু, মেজর ইশতিয়াক এন্ড মেজর শফিক, তো 4 জনেরই কিছু হলো না, কিছু হয়নি। দে অল কেম আউট ইনট্যাক্ট। এর সাথে আর যারা বেঁচেছে কর্নেল মুকিম, লেফটেন্যান্ট কর্নেল মুকিম, তার নর্থ বেঙ্গলের কোন ব্যাটালিয়নের সিও ছিল, আর এক ছিল মেজর মোকাররম। আমি এই শামসের কথাটাই বলছি যে এই শামস যে গল্পটা বলে, হি ইজ পার্ট অফ দি টিম, যেটা বোঝা যায়। এবং সে ওইখানে তার টিম 3 জন অফিসারই ছিল। আর শামসের সব থেকে বড় জিনিস হচ্ছে যে সে যেখানে ইউজ করছে 3টা ফোন ইউজ করছে, তার নিজের ফোন সহ আরো 2টা ফোন। এই 3টা ফোনের কল রেকর্ড আমার কাছে আসে। এটা থেকে দেখা যায় যে সে এমএসপি ছিল ব্রিগেডিয়ার আবেদিন, মারা গেছেন সেকেন্ড লং কোর্সে। তার সাথে সে মিনিমাম 7 বার কথা বলছে। আর আরেকটা সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে মোগল মিয়া, সে তার ভাই হিসেবে, শামসের ভাই হিসেবে ফোন করেছে অন্য একটা নাম্বার, তার অফিসিয়াল নাম্বার থেকে মোগল মিয়ার সাথে কথা বলছে। তো মোগল মিয়ার র‍্যাব কি করছে, আপনার মোগল মিয়ার সাথে তখন তো মানে দে ওয়ার ইনভেস্টিগেটিং ফার্স্ট 15 ডেজ। তো ওই অফিসাররা যারা ছিল, দে টক এই নাম্বার থেকে শামসের ফোনে কে করছে এতবার ফোন, শামসের ভাই। শামস বলছে আমার ভাই। তখন শামসের ভাই হিসেবে কল দিছে শামসের ফোন দিয়ে যে আমি শামস বলছি। তখন সে আবার বলছে যে ভাই আমাদের তো ডাকছে মানে স্টেটমেন্ট দিতে বলছে। তখন তাহলে তুমি কি বলবা? বলে আমি বলবো আমি প্রধানমন্ত্রীর ড্রাইভার। আচ্ছা, মানে র‍্যাব কিন্তু কথা বলতেছে তার সাথে। আচ্ছা, সে বললে আমি বলবো আমি ওনার মার্সিডিজ, মানে মোগল বলছে যে আমি প্রধানমন্ত্রীর ড্রাইভার, স্টেটমেন্টে বলবো যে আমি প্রধানমন্ত্রীর এই বুলেট প্রুফ গাড়ি চালাই। এবং এই ফোনটা র‍্যাব ট্র্যাক করেছিল বেশ কিছু সময়। তারা পিলখানের ভিতরে ধারণা করা হচ্ছে যখন সারা কতদিন ভিতরে ঢুকছিল, বা বাইরেও অনেক সময়, মানে এই 25 এবং 26 তারিখে এই মোগল মিয়া ওয়াজ ইনসাইড এন্ড ক্লোজ টু, মানে সেম রিপিটারে শামসু ছিল, সেম রিপিটারে মোগল মিয়া ফর এ লং টাইম। এই মোগল মিয়া কোথায় এখন? বুলেট প্রুফ গাড়ি ড্রাইভার কোথায় যাবে আমি তো জানি না, কিন্তু আমরা দেখলাম কি 4টার সময় সে বীর তরফে গেট দিয়ে বেরোলো, ওই 2 নম্বর গেট, 4 নম্বর গেট দিয়ে বেরোনোর পরে একটা সাদা গাড়ি আসলো। এবং যেটা জানা যায় র‍্যাবের ডাইরেক্টর ছিলেন কর্নেল শামস, মনে হয় ওর নামও শামস, যিনি পরে লেফটেন্যান্ট জেনারেল এবং এনএসআই ডিজি ছিলেন। He came and picked him up and took him to Jamuna. Okay. And he entered Jamuna and never came out. সুবেদার তোরাবালি যে রাইফেল, আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি বিকজ এটার সাথে এটাও যে আওয়ামী লীগের নেতা লিটন নামে একজন ছিল, লিটনের বাবা, সে আবার ওখানে ওয়ার্ড কমিশনার, ওই এলাকা হাজারীবাগের ওয়ার্ড কমিশনার। তার কাছে 4 বার কল আসছে, 24, 25, 26, 27 তারিখ পর্যন্ত। সিঙ্গাপুর থেকে 4 বার কল আসছে, 5 বার কল আসছে, আর ভারত থেকে এসছে 4 বার কল। এবং এর মধ্যে একটা শুধু সিঙ্গাপুরের মিস কল, আর বাকিটা পরে মানে 74, 75, 78 মিনিট পর্যন্ত, সেকেন্ড পর্যন্ত। তার মানে এটা 2 মিনিট 3 মিনিটের উপরে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 11টা 25 তারিখ 11টা 7:30, 35, 11টা 7-এ প্রথম কল, 30, 35-এ কল। এরপরে কিন্তু 12:15টার সময় স্ক্রলে আসছে।
আচ্ছা, তার মানে আগেই ইনফরমেশন আদান প্রদান হচ্ছে। এবং 24 তারিখে সিঙ্গাপুর থেকে কল আসছে, আবার 26-27 তারিখে সিঙ্গাপুর থেকে কল আসছে। তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠকের পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সমন্বয়ের জন্য শেখ ফজলে নূর তাপসের অফিস ও বাসায় একাধিকবার বৈঠক হয়। তাপসের অফিসে এরকম এক বৈঠকে বসেই ভারতীয় গোয়েন্দাদের নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ভারতীয় কমান্ডো ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার 24 জন পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত কমিশন তাদের রিপোর্টে উল্লেখ করেছে। ভারতে আশ্রিত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ব্যারিস্টার তাপসের ফুপু হন। শেখ পরিবারের আরেকজন প্রভাবশালী সদস্য, বর্তমানে পলাতক শেখ সেলিমও এই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্ত কমিশন সাক্ষ্য প্রমাণে নিশ্চিত হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও এই পরিকল্পনার কথা জানতেন। 2008 সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় 111 সরকারের পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় যান। এরপর পরিকল্পিত উপায়ে মাত্র 2 মাসের মধ্যে দেশপ্রেমিক জাতীয়তাবাদী সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পাঠানো হয়। এর আগে রৌমারী ও পদুয়া সীমান্তে বিডিআরের হাতে ভারতীয় বিএসএফ সদস্যদের হত্যার প্রতিশোধ, সেনা মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের বাসনা নিয়ে সুপরিকল্পিত এই হত্যাকাণ্ড চালানো হয় বলে কমিশন মনে করে। পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় 11 মাস তদন্ত শেষে গত 30 নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে। এই কমিশনের প্রধান হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম. ফজলুর রহমান। 2009 সালের ওই ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। তদন্ত কমিশনে 360 পৃষ্ঠার মূল প্রতিবেদনে বলা হয়েছে, শেখ ফজলে নূর তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের একাধিক বৈঠক হয়। একটি বৈঠকে অফিসারদের জিম্মি করার পরিকল্পনার কথা জানানো হয়, পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও সাবেক মন্ত্রী শেখ হাসিনার কাজিন শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থার 24 জনের একটি দল বৈঠকে অংশ নেয়। সেখানে কর্মকর্তা হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের নিরাপদে পালাতে সহায়তা করার দায়িত্ব দেওয়া হয়। পরিকল্পনা বাস্তবায়নে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, লেদার লিটন ও তোরাব আলী। এসব পরিকল্পনা সম্পর্কে 44 রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল শামস অবগত ছিলেন এবং তাপস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সিদ্ধান্তের অনুমোদন নেয়ার দায়িত্বে ছিলেন। সাধারণ বিডিআর সদস্যদের ডাল ভাত কর্মসূচি নিয়ে ক্ষোভকে উস্কে দিয়ে বিডিআর বিদ্রোহের সৃষ্টি করে মূল পরিকল্পনা দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার মিশন বাস্তবায়ন করা। এই পরিকল্পনা বাস্তবায়নে বিডিআরের কিছু সদস্যের সাথে শেখ তাপস, শেখ সেলিম সহ আওয়ামী লীগ নেতাদের সাথে দফায় দফায় বৈঠক হয়। বাসা, অফিস, মসজিদেও এরকম কিছু বৈঠক হয় বলে সাক্ষ্য প্রমাণে বেরিয়ে এসেছে। বাস্তবায়ন ও হত্যাকাণ্ডের উদ্দেশ্যে বিডিআর সদস্যদের মধ্যে বিপুল অর্থ বিতরণ করা হয়েছিল। তদন্তে উঠে আসে সংসদ সদস্য গোলাম রেজা 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে পিলখানা এলাকায় আলাউদ্দিন নাসিম, সাবেক এমপি মোর্শেদ, শেখ সেলিম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তাকে দেখেছেন। প্রতিবেদনের বরাত দিয়ে সূত্র বলছে, বিদ্রোহ শুরুর পর ক্যাপ্টেন তানভীর হায়দার নূর স্ত্রীকে পিলখানায় ভারতীয় এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড সদস্যদের উপস্থিতির কথা জানান। তার স্ত্রী তাসনুভা মাহা জানান, তিনি বিডিআরের পোশাক পরা 3 জনকে হিন্দিতে গালাগাল করতে শোনেন। সেদিন পিলখানায় হিন্দি, পশ্চিমবঙ্গীয় টানে বাংলা এবং অচেনা ভাষায় কথোপকথন শোনার কথা একাধিক সাক্ষী জানিয়েছেন। কমিশনের প্রতিবেদনে বলা হয়, 2009 সালের 24 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 827 জন ভারতীয় পাসপোর্টধারী এবং ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। তাদের মধ্যে 65 জনের বহির্গমনের তথ্য পাওয়া যায়নি। একই সময় 1221 জনের বহির্গমনের তথ্য থাকলেও 57 জনের আগমনের কোনো রেকর্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নেই। বিষয়টি আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করা হয়। বিদেশি ভাষা শোনা, বহিরাগতদের পলায়ন,
কল তালিকায় বিদেশি নম্বর, ক্যাপ্টেন তানভীরের শেষ কথোপকথন সহ বিভিন্ন তথ্যকে কমিশন প্রতিবেদনে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। এবার আমরা দেখে নেই বিবিসির একটি প্রতিবেদন, যেখানে তুলে ধরা হয়েছে বড়াইবাড়ি সীমান্ত যুদ্ধে সেদিন কিভাবে ভারত পরাজিত হয়েছিল। কুড়িগ্রামে যে সংঘাতে ১৬ জন ভারতীয় রক্ষী নিহত হন। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া একটি গ্রাম বড়াইবাড়ি। ২০০১ সালের ১৮ এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সে সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর ১৬ জন সৈন্য নিহত হন এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর বা বর্তমান বিজিবির ২ জন সৈন্য নিহত হন। বড়াইবাড়ি গ্রামে সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্য। ১৮ এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর এর ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য। বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল। তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র ৮ জন বিডিআর সদস্য ছিলেন। ক্যাম্পের ভেতরে গিয়ে আমি বিডিআরকে বললাম যে বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে। তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পরে আমি প্রস্রাব করার জন্য বাইরে এসে পুকুরের অপর পারে বিএসএফ সদস্যদের দেখি, বলেন সাইফুল ইসলাম লাল। তার ভাষায় তিনি দৌড়ে ক্যাম্পের ভেতরে ঢুকে এই খবর জানান। সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার, শত শত গুলি, চারদিক থেকে গুলি। সাইফুল ইসলাম লাল নিজেও তখন অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর ৫টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা। প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে। তখন এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, যিনি ২০১৪ সালে সে এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যেদিন বিএসএফ বড়াইবাড়ি আক্রমণ করে সেদিন স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজ করেছিলেন রুহুল আমিন। বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআর এর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন। তিনি বলেন, বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢোকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে। এরপর তারা বিডিআর এর সাথে মিলে বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ভোর ৫টা থেকে ১১টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকার মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়, বলেন রুহুল আমিন। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের ভেতরে থাকা সাইফুল ইসলাম লাল বিবিসি বাংলাকে বলেন, ক্যাম্প থেকে তিনি দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল। সাইফুল ইসলাম লালের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের ৮ জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম ৪ ঘন্টা লড়াই চালিয়ে গেছেন। এরই মধ্যে আশপাশের আরও ২টি বিডিআর ক্যাম্প থেকে আরও ২০ জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করেন। বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30 নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান। রুহুল আমিন বলেন, 18 এপ্রিল ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত একটানা গোলাগুলি হয়। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এভাবে 18 এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ি সংঘাতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল, সেই ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে। বড়াইবাড়ির বাসিন্দা সাইফুল ইসলাম লাল উল্লেখ করেন যে 16 জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি, সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায়। পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে। ঘটনার 2 দিন পর বাংলাদেশের ভেতরে নিহত 16 জন বিএসএফ সৈন্যের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু শুরুতে ভারত সেগুলো গ্রহণ করতে চায়নি, কারণ মৃতদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল। বিএসএফের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে 2001 সালের 20 এপ্রিল ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিডিআর যেসব মৃতদেহ এনেছিল প্রায় সবগুলোই এতটা বিকৃত হয়ে গেছে যে সেগুলো চেনা যাচ্ছে না।
কিন্তু পরবর্তীতে এক পতাকা বৈঠকের মাধ্যমে সেই সংকটের সুরাহা করা হয় এবং মৃতদেহগুলো গ্রহণ করে বিএসএফ। ভারতের তৎকালীন স্বরাষ্ট্র সচিব কামাল পান্ডেকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে ৮ জন সৈন্যকে একেবারে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। এই ঘটনাকে একটি বর্বর হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেন ভারতের স্বরাষ্ট্র সচিব। এদিকে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং দেশটির পার্লামেন্টে বলেন যে এই ঘটনার জন্য বাংলাদেশের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন যে বাংলাদেশের সৈন্যরা আত্মরক্ষার্থে গুলি করেছে। তবে এই ঘটনায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দেন। এই ঘটনার পর বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব মোয়াজ্জেম আলীকে সংকট সমাধানের জন্য দায়িত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে সেখানকার সাধারণ মানুষজনের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে যে ভারতীয় বাহিনী হয়তো বড়াইবাড়ি দখল করে নেবে। বাংলাদেশের দিক থেকে ক্রমাগত কূটনৈতিক প্রচেষ্টার ফলে সীমান্ত শান্ত হয়ে আসে। রৌমারী সংঘাতের পর অনেকে বিডিআরের ভূমিকাকে সাহসী হিসেবে বর্ণনা করেন, আবার কেউ কেউ তখনের ভিন্ন ব্যাখ্যা তুলে ধরেন। বিডিআরের তৎকালীন মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমানের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। অনেকে মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলার জন্যই এই ঘটনা হয়েছিল। রৌমারীর ঘটনার পর মেজর জেনারেল ফজলুর রহমানকে বিডিআরের প্রধানের পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয়। এরপর ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় মেজর জেনারেল ফজলুর রহমানকে। ২০১২ সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ফজলুর রহমান বলেন, সেই ঘটনার জন্য তাকে দায়ী করা হলেও এর কোনো ভিত্তি নেই। অনেকে বলেন শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলার জন্য আমি এটা করেছিলাম। কেউ কেউ বলেন যে বাংলাদেশ ভারতের মধ্যে গণ্ডগোল সৃষ্টির জন্য আমি এটা করেছিলাম। জেনারেল রহমান বলেন, আপনারাই বিচার করুন, বর্ডারে রক্ষণাবেক্ষণ করবার দায়িত্বেই আমাকে নিয়োজিত করা হয়েছে। আমি যদি ওই সময় আপোষ করতাম তাহলে এই সমালোচনা আমাকে শুনতে হতো না। আমার তো কাজই হলো সীমান্ত রক্ষা করা এবং সীমান্তের মানুষের জানমালের নিরাপত্তা দেয়া। দর্শক, এই ছিল আমাদের স্পেশাল নিউজের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।